বটগাছটার ওপর থেকে কিছু একটা সালামের দিকে নজর রাখছিল। সালাম বটগাছটা পার হতেই জিনিসটা গাছ বেয়ে নিচে নেমে আসলো। হঠাৎ একটা শেয়াল কান্না করে উঠল। সালাম একটু থমকে দাঁড়াল। তার চোখ দুটো রক্ত বর্ণ হয়ে উঠল। চিৎকার করে এক ঝাঁক বাদল উড়ে গেল। বিয়ের পর প্রথমবার সালাম শ্বশুরবাড়ি যাচ্ছিল। তার স্ত্রী শশী 2 দিন আগেই বাপের বাড়ি পৌঁছে গিয়েছিল। সালাম যখন শ্বশুরবাড়ির গ্রামের একটা ছোট্ট মুদির দোকানের সামনে দিয়ে যাচ্ছিল, তখনই দোকানদার তাকে ডেকে উঠল। এই সালাম, সালাম, কেমন আছো বাবা? ভালো আছি যদু কাকা। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সব ঠিকঠাকই চলছে। তা তুমি কি শ্বশুর বাড়ি যাচ্ছ? আমাদের শশীমাকে তো দেখা যাচ্ছে না। ও কোথায়? ও আসেনি নাকি? ও তো 2 দিন আগেই চলে গেছে কাকা। আমার কিছু কাজ বাকি আছিল, সব মিটে আইলাম। ভালো করেছো, ভালো করেছো। তা এখন কিছুদিন থাকবে নাকি চলে যাবে? হ্যাঁ, ওই 2-1 সপ্তাহ থাকবো আর কি। তাহলে আজ তাড়াতাড়ি বাড়ি চলে যেও বাবা। সন্ধে হয়ে এসেছে তো, অন্ধকার হওয়ার আগেই পৌঁছে যেও। কেন কাকা, সন্ধ্যা হইলে কি হইব? আরে আরে, কিছু না। তুমি নতুন মানুষ, অন্ধকার রাস্তায় অসুবিধা হবে, তাই বলছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না কাকা, আমার সমস্যা হবে না, আমি ঠিকঠাক ভাবে চলে যাবো। সাবধানে যেও বাবা। এরই মধ্যে সালাম শ্বশুরবাড়ির গ্রামে পৌঁছে গেল। সালামের শ্বশুরবাড়িতে শুধু তার স্ত্রী, শশীর বাবা আর তার এক ভাই থাকত। শশীর মা কয়েক বছর আগে এক দুরারোগ্য অসুখে মারা গিয়েছিল। আরে দেখো দেখো, কে এসেছে দেখো। এসো বাবা এসো, কতদিন পরে এলে। তোমার মা বাবা কেমন আছেন? সব ঠিক আছে বাবা, আপনারা সবাই কেমন আছেন? হ্যাঁ বাবা, আমরা সবাই ভালো আছি। বাবা, এই মাছ আর কিছু রসগোল্লা এনেছি, রেখে দিন তো। আরে এসবের আমার কি দরকার ছিল? আচ্ছা ঠিক আছে, চলো চলো ভেতরে এসো, কাপড় বদলে নাও, আমি জল খাবারের ব্যবস্থা করতে বলছি। শশী, মা শশী, একটু রান্নাঘরের দিকে আয় তো, জামাই এসেছে। রাতে খেতে বসে সালাম অবাক হয়ে গেল। পিতলের থালায় ভাতের পাহাড়, ডাল, 2-3 রকমের মাছ, মিষ্টি, এত কিছু দেখে সালাম ঘাবড়ে গেল। আরে আরে, এত কিছু কেন বানিয়েছেন? আমি একটা খেতে পারবো না। শশী, তুমি বাবাকে বলনি আমি বেশি যে খেতে পারি না? শশীর বাবা তার মেয়ে জামাইয়ের প্রতি খুবই স্নেহশীল ছিলেন, তাই তিনি সালামের জন্য এত খাবারের আয়োজন করেছিলেন। হ্যাঁ, শশী বলেছিল, কিন্তু আবার একমাত্র মেয়ে জামাইকে কি করে আমি কম খাওয়াই বলো? খাও খাও বাবা খাও, আরো লাগলে বলো। আরে না না না, আগে এটুকু শেষ করি, তারপর দেখব। রাতের খাবার শেষ করে সবাই যখন ঘুমোতে গেল, তখন সালাম শশীকে বলল, এই শোনো না, কাল আমি আমার বন্ধুর বাড়ি যাব, ও এই গ্রামেই থাকে। যেও, কিন্তু সন্ধ্যার আগে ফিরে এসো। কেন, সন্ধ্যায় এমন কি হয়? যদু কাকাও তো একই কথা বলল। আসার সময় রাস্তায় একটি বটগাছ দেখেছিলে? মনে নাই তো, কেন কি হয়েছে? গ্রামের লোকজন বলে
ওই বটগাছটায় নাকি কিছু একটা থাকে। কি? কে থাকে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাতে ওইসবের নাম নিতে নেই গো। ও আচ্ছা আচ্ছা, এখন বুঝলাম তুমি ভূত প্রেতের কথা বলছো, তাই না? আমি কিন্তু এসব একবারে বিশ্বাস করি না। না গো, অমন কথা বলো না। আমি ছোটবেলা থেকে শুনে আসছি ওই গাছে সত্যিই কিছু একটা থাকে। আরে, আমি তো আমার বন্ধুর বাড়ি যাচ্ছি, ও আমাকে এত তাড়াতাড়ি ছাড়বেও না। তবুও চেষ্টা করো তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য। পরের দিন সালাম বন্ধুর বাড়ির দিকে বেরোতেই আরে কোথায় যাচ্ছ বাবা? বাবা, আমি আমার বন্ধুর বাড়ি যাচ্ছি, ও এই গ্রামেই থাকে। রাতে শশীকে বলে রেখেছিলাম। বাবা সালামকে সতর্ক করে বললেন, আচ্ছা ঠিক আছে, যাও যাও, কিন্তু ভালো করে শুনে রাখো, অবশ্যই সন্ধ্যের আগে বাড়ি ফিরে আসবে, একদম দেরি করবে না যেন। ঠিক আছে বাবা, এখন যাই আমি তাহলে। বাবার সঙ্গে কথা শেষ করে সালাম বন্ধুর বাড়ির দিকে চলে গেল। ফেরার সময় সন্ধে নেমে এলো। তার স্ত্রী শশী আর বাবার কথাগুলো তার মনেই ছিল না। যখন সে আবার যদু কাকার দোকানের সামনে দিয়ে যাচ্ছিল, যদু কাকা ডাক দিলেন, আরে জামাই বাবু, এতক্ষণ কোথায় ছিলেন? কি যে বলবো কাকা, বন্ধুর বাড়ি গিয়েছিলাম। ও তো আমাকে ছাড়তেই চাইছিল না, কোনো রকমে পরে আসবো বলে কথা দিয়ে সেখান থেকে বেরিয়েছি। যদু কাকা একটু চিন্তিত হয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, কিন্তু শোনো, এখন আর বাড়ি যাওয়ার দরকার নেই বাবা। আজ রাতটা আমার বাড়িতে চলো। আরে না কাকা, আমি বাড়ি না গেলে সবাই তো চিন্তায় পড়ে যাবে। তাহলে ঠিক আছে, আমি তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেই। বুঝছি, কাল শশীও একই কথা বলছিল। আপনি ভয় পাচ্ছেন যে আমাকে ভূতে ধরে নেবে, তাই না? হ্যাঁ বাবা, সামনে একটা বট গাছ আছে, সেখানেই ও থাকে। চিন্তা করবেন না কাকা, ভূত প্রেতাত্মা বলে কিছুই নাই। আর আমি এগুলো বিশ্বাসও করি না। আমি একাই চলে যাব, আপনি নিশ্চিন্তে থাকুন তো। জানতাম তুমি আমার কথা মানবে না। আচ্ছা ঠিক আছে, অন্তত এই নাও, একটা লণ্ঠন নিয়ে যাও। ওটা দরকার নেই কাকা, এখনো এত অন্ধকার হয়নি যে রাস্তায় দেখা যাবে না। আচ্ছা আমি এখন যাই। সালাম গ্রামের রাস্তা ধরে হাঁটতে লাগলো। নির্জন গ্রামের রাস্তা ধরে চলতে চলতে সে ওই বটগাছটার নিচে চলে আসলো। বটগাছটার ওপর থেকে কিছু একটা সালামের দিকে নজর রাখছে। সালাম বটগাছটা পার হতেই জিনিসটা গাছ বেয়ে নিচে নেমে আসলো। হঠাৎ একটা শেয়াল কান্না করে উঠল। সালাম একটু থমকে দাঁড়াল। তার চোখ দুটো রক্ত বর্ণ হয়ে উঠল। চিৎকার করে এক ঝাঁক বাদল উড়ে গেল। এই তোমার বাড়ি ফেরার সময় হলো? বারবার বললাম সন্ধ্যার আগে বাড়ি ফিরে এসো। চুপ করো তো শশী। আরে জামাই বাবু, সব ঠিক আছে তো? রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? সালাম শুধু মাথা নেড়ে চুপচাপ ঘরে চলে গেল। বাবা, ওর কিছু একটা হয়েছে, আমার জানি কেমন একটা অদ্ভুত লাগছে। আরে কিছু না মা, এতটা পথ হেঁটে এসেছে, তাই হয়তো ক্লান্ত হয়েছে। চলো খাবার ব্যবস্থা করি। রাতে সবাই খেতে বসল। সালাম কিছুই খাচ্ছে না। তার আচার আচরণ খুবই অদ্ভুত দেখাচ্ছে। মামা, তুমি ঠিক আছো তো? বাড়ি ফেরার সময় ওই বট গাছের কাছে কিছু দেখো নাই তো?
সালাম তবুও চুপ করে রইল। বাড়ির সবাই ভাবল সে খুবই ক্লান্ত, তাই আর কিছু জিজ্ঞেস করল না। সবাই ঘুমিয়ে পড়ল। একটা বুড়ো পেঁচার ঝাপটায় রাত গভীর হতে শুরু করল। তখন প্রায় মধ্যরাত। হঠাৎ রান্নাঘর থেকে অদ্ভুত আওয়াজ আসতে থাকলো। আওয়াজ শুনে শশীর ঘুম ভেঙে গেল। সে দেখল সালাম বিছানায় নেই। সে ভয় পেয়ে গেল। শশী বাইরে বেরিয়ে এলো, কিন্তু সালামকে কোথাও দেখা গেল না। ভয়ে সে তার বাবা আর ভাইকে ডাকল। ও বাবা, বাবা, উঠো না বাবা। কি হয়েছে? এত রাতে এইভাবে ডাকছো কেন? দেখো না বাবা, রান্নাঘর থেকে কেমন যেন একটা আওয়াজ আসছে। আমার খুব ভয় লাগছে বাবা। এদিকে দেখো না, তোমার জামাইও ঘরে নেই। কি? জামাইবাবু এত রাতে কোথায় গেল? জানি না বাবা, রান্নাঘরের আওয়াজ শুনে আমার ঘুম ভাঙলো। তারপর দেখি ও ঘরে নেই। ঠিক আছে, চলো আগে রান্নাঘরে গিয়ে দেখি। তিনজন যখন রান্নাঘরের দরজার কাছে পৌঁছালো, তখন যা দেখল তাতে তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সালাম মাটিতে বসে অদ্ভুতভাবে মাংস খাচ্ছিল। সালামের সামনে পশুর মাংস আর হাড় পড়েছিল। রান্নাঘর জুড়ে এক ভয়ঙ্কর পরিবেশ। শশীর গলা শুনে সালাম ধীরে ধীরে মাথা তুলল এবং ওদের দিকে তাকালো। শশী, আমার খুব খিদে লেগেছে। ঘরে আর কিছু আছে? আমি সব খেয়ে ফেলেছি, কিন্তু আমার ক্ষুধা মিটেনি। আমাকে আরো কিছু খেতে দাও শশী, আমি আরো খাবো। এতটুকু শুনতেই সালামের শ্বশুর ভয়ে তড়িঘড়ি করে রান্নাঘরের দরজা বন্ধ করে দিলেন। তোমরা এখানেই থাকো দুজন, আমি এখনই গিয়ে হুজুরকে ডেকে নিয়ে আসছি। উনি কি পারবে বাবা? শুনেছি উনি খারাপ জিন তাড়ানোর কাজ জানেন। জানি না কতটা পারবেন, কিন্তু এই মুহূর্তে উনি ছাড়া আর কেউ মাথায় আসছে না। আমার পুরো বিশ্বাস জামাইয়ের ওপর ওই বটগাছের জিন চেপেছে। তোমরা এখানেই থাকো, আমি তাড়াতাড়ি ফিরে আসছি। শশীর বাবা যত তাড়াতাড়ি সম্ভব হুজুরের বাড়ির দিকে রওনা দিলেন। সঙ্গে একটা ছুরিও নিয়ে নিলেন, কারণ বলা হয় রাতে হাতে ছুরি থাকলে নাকি কোনো খারাপ জিনিস কাছে আসে না। হাঁটতে হাঁটতে তিনি হুজুরের বাড়িতে পৌঁছে গেলেন। হুজুর, ও হুজুর, বাইরে আসুন, খুব বড় বিপদ হয়ে গেছে। আমাকে আপনার সাহায্য করতে হবে। কি হয়েছে? এত রাতে আপনি এখানে কি করছেন? শ্বশুর মশাই হুজুরকে সব কথা খুলে বললেন। এ তো মহা অনর্থ হয়ে গেল। চলুন তাড়াতাড়ি বাড়ি চলুন, ওখানেই এর সমাধান করা যাবে। কিছুক্ষণ পর সালামের শ্বশুর হুজুরকে সঙ্গে নিয়ে ফিরে এলেন। হুজুর, দেখুন না, আমার জামাই বাবুর একই অবস্থা হয়ে গেছে। আমি সব বুঝতে পেরেছি। দেখুন, আমি খুব বড় সাধু বা তান্ত্রিক নই। একটু আধটু বিদ্যা জানি, যা পারবো সেটাই করব। কিন্তু একটা কথা, আজ এই ভূতকে জামাইয়ের শরীর থেকে আমি ছাড়িয়েই ছাড়ব।
হুজুর, যা পারেন করুন, শুধু আমার জামাই বাবুকে ভূতের হাত থেকে বাঁচান। হুজুর ধীরে ধীরে রান্নাঘরের দরজা খুললেন। দেখলেন সামনে এক ভয়ঙ্কর মূর্তি বসে আছে, আর সালাম তার পাশে অচেতন অবস্থায় পড়ে আছে। খারাপ জিনকে নিজের চোখের সামনে দেখে সবার হুঁশ উড়ে গেল। এতদিন তারা শুধু গ্রামের লোকদের মুখে শুনে এসেছে, কিন্তু আজ সেই ভয়ঙ্কর মূর্তি তাদের সামনে। কিরে, তুই কোথায় থাকিস? আর তুই কে? এখানে এভাবে এলি কিভাবে? আর কোথা থেকে বা এলি? তোকে কে বলবো? তুই কে? আচ্ছা, না বলতে চাইলে না বলিস, দেখ আমি তোর কি অবস্থা করি। এই বলে হুজুর নিজের পকেটে থাকা এক মুঠ চালের মধ্যে মন্ত্র যোগ করতে করতে সেই চালগুলো প্রেতের দিকে ছুড়ে দিলেন। শোন, এখনই যদি জামাইয়ের শরীর ছেড়ে না যাস, তাহলে তোর পরিণাম কিন্তু খুব খারাপ হবে। আমি যাব না। তুই কি করবি? তুই আমাকে ভয় দেখাতে পারবি না। আমি জানি তোর কোনো ক্ষমতা নেই। আমি এই ছুরি ছাড়বো না। এই কথা বলতেই হুজুর আবার সেই জিনিসটি ছুঁড়ে মারলেন, আর মুহূর্তের মধ্যেই সেই ভয়ঙ্কর আকৃতি উধাও হয়ে গেল। শশী, যাও, জামাই বাবুকে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দাও। এখন ও ঠিক আছে, আর কোনো চিন্তা নেই। আর বাবা, কাল জামাইকে নিয়ে আমার বাড়িতে আসবে, আমি ওর জন্য একটা তাবিজ বানিয়ে দেব। পরের দিন সালামের শ্বশুর মশাই গ্রামবাসীদের গত রাতের সব কথা খুলে বললেন। নাসির ভাই, বিপদ কিন্তু এখনো পুরোপুরি শেষ হয়নি। আপনার জামাই বাবুকে যত তাড়াতাড়ি সম্ভব গ্রামের বাইরে পাঠিয়ে দিন, আর আমাদের শিগগিরই ওই বদজিনকে ধ্বংস করতে হবে। ততক্ষণ পর্যন্ত পুরো গ্রামে এই খবর ছড়িয়ে দিন, কেউ যেন সন্ধ্যার পর বাইরে না বের হয়। হ্যাঁ, নিশ্চয়, আপনি একদম ঠিক বলেছেন। কয়েকদিন পর সালাম পুরোপুরি সুস্থ হয়ে গেল। সে শশীকে নিয়ে নিজের গ্রামে ফিরে এলো, কিন্তু এটা নিশ্চিত নয় ওই জিন আবার ওই গ্রামে এসেছিল কিনা।